সুতরাং শেখ মুজিব যেটা প্রাপ্ত সেটা তাকে দেওয়া উচিত, জেনারেল জিয়া যার প্রাপ্ত তাকে সেটা দেওয়া উচিত। কার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান, কিভাবে দেখতে চান, মানে অনেকগুলো কথা এখানে আছে। আমি যদি বলি, যেমন কেউ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলছেন, অনেকে বলছেন না বঙ্গবন্ধুই আসলে ঘোষণাটা দিয়েছেন, আদৌ ঘোষণার প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন আছে, প্রয়োজন ছিল কিনা। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর একজন সদস্য হয়ে জিয়ার ঘোষণাটি অনেক সাহস শক্তি জুগিয়েছে, যে সামরিক বাহিনী যুদ্ধে থাকলে একটা সাহস সাধারণ মানুষে পেয়েছে। আবার কেউ কেউ তো বলছেন যে না, উনি ঘোষণা দেননি, এর আগেই ঘোষণা দেওয়া হয়েছে। এবং বঙ্গবন্ধু মুজিবকে স্বাধীনতার স্থপতি, প্রধান নেতা, তার নামেই যুদ্ধ হয়েছে। কেউ কেউ তাকে জাতির জনক বলছেন। এই সব মিলিয়ে কাকে, এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান, কাকে আপনি কিভাবে বিশেষায়িত করতে চান? সেখানে আপাতত যেটা দুটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত, সেটা হ্যাঁ, যেটা বিশেষ আলোচিত, যে আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যেহেতু উনি স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন, এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই। মানে আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? জাতির পিতা, সেইখানে কোনো সন্দেহ নাই। আপনার কোনো আপত্তি নেই? অনেকে বলেন যে জাতির পিতা কেন, ফাউন্ডার ফাদার আমরা বলতে পারি অন্যান্য দেশের। এখন যাই বলুক, সেটা আওয়ামী লীগ এবং জনগণ ডিসাইড করবে সেটার জন্য। কিন্তু স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা সংগ্রামে বিজয় করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন, সেই দিনটি পর্যন্ত যেটুকু কন্ট্রিবিউশন ওনার আছে, এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা উচিত। ব্যক্তিগতভাবে আপনার ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। আর জিয়াউর রহমান যেটা বলেছেন, সেটাতে মুক্তিযুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এটাকে আরো স্ট্রং করার জন্য সেটা কাজ করেছে। যেমন প্রথমে যারা ডিফেক্ট করে ভারতে চলে গেছে, তারা বেশিরভাগই স্টুডেন্ট, অথবা বলতে পারেন আওয়ামী লীগ ওয়ার্কার, অথবা আওয়ামী লীগের এমপি যারা জয়লাভ করেছিল, তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির ভয়ে সেখানে চলে গেছে। এবং ওদের দ্বারা একটা মুক্তিযুদ্ধ সংগঠন করা, সেখানে অবশ্যই সম্ভব হতো, কিন্তু হয়তো সেটা অনেক সময়ের প্রয়োজন হতো। ঠিক সেই মুহূর্তে যখন মেজর জিয়া তার ভাষণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আশা পোষণ করেছেন, সেইখানে বাংলাদেশ আর্মি যত চাকরিরত যত ছিল সেখানে, তাদের মধ্যে একটা ইউনাইটেড ডিফেকশন যে থাকে, এবং বাইরেও যারা স্টুডেন্ট এবং পলিটিক্যাল ফোর্স, যারা পলিটিশিয়ানস, ওরাও যারা চলে গেছেন, ওদের মনেও এটা একটা সাহস জুগিয়েছে যে একটা মুক্তিযুদ্ধে যদি আর্মির লোক সাথে থাকে, তাহলে অবশ্যই সেটা অনেক সহজ হয় এবং অনেক ভালো হয় এবং অনেক ভালোভাবে অর্গানাইজ করা যায়। সুতরাং সেই সহযোগী শক্তি হিসাবে বাঙালি হিসেবে যারা আর্মিতে তখন ছিল বাংলাদেশে, এবং যারা বলতে পারেন সবাই গিয়ে যেভাবে সাহায্য করেছে, সেটার জন্য যেহেতু মেজর জিয়া প্রথমবার টেলিভিশনে সেই কথা বলেছেন, সেই জন্য রেডিওতে বলেছেন, সেই জন্য বাংলাদেশের আর্মি তো মেজর জিয়ার চেয়েও আরো অনেক সিনিয়র লোক ছিলেন। মেজর শফিউল্লাহ কি যুদ্ধ করে নাই? করেছে। আরো দুই একজন ছিল, আমার নাম মনে আসছে না। তারপরে খালেদ মোশাররফ যুদ্ধ করেছে, তারপরে জেনারেল ওসমানী করেছে, তারা সবাই তো ছিল। কিন্তু যদি তুলনা করা হয়, তার ওই যে রেডিওতে 1 মিনিটের একটা বক্তৃতা, সেটার জন্য তাকে একটা মূল্যায়ন দিতে হয়। সেটা স্বাধীনতা যুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে।
এবং সেইখানে তার জন্য তাকে কি বলা হবে না হবে সেটা জনগণ ডিসাইড করবে, বিএনপি ডিসাইড করবে। আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনীর যারা অফিসার বা জওয়ান ছিলেন, যারা যুদ্ধে অংশ নিলেন বাঙালি, তারা কি স্বতঃপ্রণোদিত হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন, নাকি তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে, অথবা সেনাবাহিনীর ভেতরেই যারা বাঙালি ছিলেন তারা আসলে ডিপ্রাইভড ছিলেন? কি মনে হয়? না, সেখানে আমরা ডিপ্রাইভ বলবো না, কিন্তু একটা ভুল পাকিস্তান সরকারের তরফ থেকে হয়েছে এবং সেই জন্য আমি বলবো যে এই ডিফেকশনটা 100% হয়েছে। তা না হলে হয়তো এটা একটা পার্সেন্টেজ হিসাবে যেত, কে কখন ডিফেক্ট করবে, যার যখন ইচ্ছা হবে তখন সে ভেগে যাবে, যে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। কেউ প্রথমে যাবে, কেউ মাঝখানে যাবে, কেউ শেষ মুহূর্তে যাবে। সুতরাং প্রত্যেকের হিসাব বিবেচনা করে সেখানে যাওয়া না যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত। কিন্তু পাকিস্তান সরকার যখন বাংলাদেশ বাঙালি যারা আর্মিতে আছে এবং যারা ইস্ট পাকিস্তান রাইফেল, পুলিশ যারা আর্মস নিয়ে আছে, যাদের হাতে আর্মস আছে, যেটা ফোর্স, প্যারামিলিটারি অ্যান্ড মিলিটারি ফোর্স, তাদের সবাইকে সারেন্ডার করার জন্য বলেছেন, যে ডিসব্যান্ড করা হয়েছে অ্যান্ড দে শুড সারেন্ডার। সুতরাং একটা আর্মি ট্রেইনড পারসন উইথ আর্মস, they don't surrender to anybody with a radio announcement. It never happened in the history that somebody just announced in the radio that everybody surrender arms. A normal terrorist also does not surrender arms with a radio announcement. See? তো সেখানে একটা ডিজার্ম, একটা আর্মি ইউনিটকে কিভাবে করতে হয় সেটার জন্য যথেষ্ট প্রস্তুতের প্রয়োজন হয়। তো পাকিস্তানের তার কোনো প্রস্তুতি ছিল না, তারা শুধু রেডিওতেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে বাংলাদেশি সবাই এখন ডিসব্যান্ড হয়ে গেছে এবং তারা তাদের আর্ম সারেন্ডার করে দিয়ে ফেলুক। সুতরাং সেই হিসেবে কেউ সারেন্ডার করে না। দে হ্যাড টু ডিফেক্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দি আর্মি ডিফেকশন অ্যান্ড দ্য ইপিআর ডিফেকশন ওয়াজ 100%। এরকমটি না হলে আপনার কি মনে হয় যে এটা যদি না হতো, ওই অ্যানাউন্সমেন্টটা যদি পাকিস্তান সরকারের তরফ থেকে না হতো, সেটা আমি প্রথমেই বললাম যে তখন প্রত্যেকটা মানুষেরই চিন্তা করার সময় আছে যে কোন সময় কোন সুযোগে সে ভেগে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। তখন সেইভাবে দেখবেন যে হয়তো ইনিশিয়ালি 5% লোক ভাগছে, পরবর্তীতে আস্তে আস্তে 20, 30, 40, 50% হতে পারে, হয়তো আর বাকি 50% হয়তো চাকরিতে কন্টিনিউ করছে। সুতরাং সেটার ব্যাপারে একটা সন্দেহের প্রশ্ন থাকে যে কতজন যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আর কতজন পাকিস্তান আর্মিতে চাকরিরত অবস্থায় থেকে যাবে। মুক্তিযুদ্ধ চলাকালে কোনো রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ ছিল কিনা আপনার? মুক্তিযুদ্ধ চলাকালে আপনার প্রথমে যখন আমি কলকাতা হেডকোয়ার্টারে যখন কয়েকদিন ছিলাম, তখন সেখানে প্রায় সবার সাথে পরিচয় হয়েছে। জেনারেল ওসমানী ছিল, খন্দকার মোশতাক ছিল, তাজউদ্দিন সাহেব ছিলেন, নজরুল ইসলাম সাহেব ছিলেন, তারপরে আরো অনেকে ছিল, সত্যিকার নাম সব মনে নাই। ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কারোর সঙ্গে? না, ওরকম ঘনিষ্ঠ কেউ না, এক্সেপ্ট জেনারেল ওসমানী ছাড়া আর কারোর সাথে। বিকজ আর্মি, আপনারা জানেন যে পলিটিশিয়ানদের সাথে অতটা মিশে না। একটা আর্মির লোক আরেকজন আর্মির লোক পাইলে নর্মালি ওদের সাথেই কথাবার্তা গল্প সল্প বেশি হয়। আপনার বাড়ি তো কুমিল্লাতে? জি, আমার বাড়ি খন্দকার মোশতাক আহমেদের বাড়ি আপনার এলাকায়? দাউদকান্দিতে। আপনিও খন্দকার, উনিও খন্দকার, কোনো রিলেশনশিপ তো নাই? না, আমাদের কোনো রিলেশনশিপ নাই। যুদ্ধটা 9 মাসে শেষ হলো, এটি মুক্তিযুদ্ধ। আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধটা খুব স্বল্প সময়ে শেষ হলো, বা এখানে ভারতের ভূমিকা কি ছিল, তাদের রোলটাকে আপনি কিভাবে দেখেন? কিংবা যুদ্ধে যে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করলো, সেটিও একজন ভারতীয় জেনারেলের কাছে, সেখানে আমাদের সেনাপতি ছিলেন না। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? জি, সেখানে ভারতের অবশ্যই একটা
সুযোগ এসেছে ওরা সুবিধা নেবেই। এখন এই মুক্তিযুদ্ধের সংগ্রামে যেমন বলেছি, পাকিস্তানের সেই ডিজার্ম অ্যানাউন্সমেন্টে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাটা ফর মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারি ফোর্সেস সহজ করে দিয়েছে। সেজন্য সেই মুক্তিযুদ্ধ যথেষ্ট স্ট্রং হয়েছে। আর একইভাবে যখন ডিফেক্ট করে মিলিটারি, প্যারামিলিটারি এবং পলিটিশিয়ান, তারা যখন ডিফেক্ট করে ভারতে যায় এবং ভারতে গিয়ে সরকার গঠন করে এবং সেই সরকারে অবশ্যই জিয়াউর রহমান প্রাইম মিনিস্টার ছিলেন না, তো সেখানে সেই সরকারের তরফ থেকে যখন ভারত এসে সরাসরি সাহায্য করতে আরম্ভ করলো, কারণ আফটারঅল সবাই ভেগে গিয়ে ভারতে এতগুলি লক্ষ লক্ষ লোক ভারতে আশ্রয় নিয়েছে, তাদের খাওয়া দাওয়ার সংস্থান, তাদের থাকার ব্যবস্থা, তাদের ট্রেনিং, তাদের আর্মামেন্টস, তো অতগুলো জিনিস সেটা ভারতের উপরেও একটা বোঝা। এবং ভারতের সেই অর্থনৈতিক শক্তি নাই যে এই বোঝাটা বেশ কয়েক বছরের জন্য চলতে থাকুক। আর সেই সুযোগে ভারতের অন্য একটা দিক আছে যে ভারত পাকিস্তান সবসময় যুদ্ধ হয়েছে এবং সবগুলো যুদ্ধই সেটার কোনো ফাইনাল রেজাল্ট কিছুই না। তো সেইখানে ভারত মনে করছে যে এই সুযোগে পাকিস্তানি আর্মির উপরে আমাদের একটা সঠিক জিতার যে একটা সেই আগ্রহটা হওয়া অস্বাভাবিক কিছু নয়, এবং সেই জন্য ওরা ওইভাবেই কাজ করেছে যে এই সুযোগে এই স্বাধীনতা যুদ্ধটাকে, যতই মুক্তিযুদ্ধ আমরা মনে করি, কিন্তু ভারতের ওইটা প্রথম থেকেই প্ল্যান ছিল যে ওরা সরাসরি ইন্টারভিন করে, এইটা এমনভাবে হতে হবে যে ওরাই পাকিস্তান আর্মির সাথে যুদ্ধ করেছে এবং পাকিস্তান আর্মি ওদের হাতে সারেন্ডার করেছে। এবং সেইখানে ভারতের একটা বিরাট লাভবান যে প্রথমবারের মতো পাকিস্তান আর্মি ভারতের আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়েছে এবং হাজার হাজার পাকিস্তানি সৈন্য ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। একটা সাইকোলজিক্যাল ওয়ার চলেছে। তো এটা একটা বিরাট সাইকোলজিক্যাল গেইন। কিন্তু প্র্যাকটিক্যালি যদি মনে করেন, পাকিস্তান আর্মি এখনো ভারতের আর্মির তুলনায় ফাইটিং ক্যাপাবিলিটি অনেক ভালো এবং অনেক বেশি। হ্যাঁ, ভারত বড় দেশ, সংখ্যায় তাদের আর্মি অনেক বড়, যুদ্ধে জিতে হয়তো ডিফিকাল্ট হবে। এর মধ্যে দিয়ে আপনি এটি বোঝাতে চাইছেন যে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে অংশ নিলেও এবং তারা আমাদেরকে সহযোগিতা করলো, আসলে তাদের ভূমিকাটা সহযোগী, জেতাটা আসলে মানে বাঙালি যারা যুদ্ধ করেছে তারাই আসলে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছে। হ্যাঁ, ভারত একা পাকিস্তানের সাথে যুদ্ধ করে এইরকম ভাবে জয়লাভ করবে এটা কোনোদিনও হতো না যদি মুক্তিযুদ্ধে আমরা না থাকতাম। বাংলাদেশের জনগণ ছিল, বাংলাদেশের বেঙ্গলি আর্মি, ইপিআর সবাই ছিল, বাট আপনার তখন বাংলাদেশি জনগণই বলা উচিত। তো সবাই ছিল এবং সবাইরই অংশগ্রহণ ছিল বলে ভারতের আর্মির জন্য বাংলাদেশের ভিতরে ঢোকাটা অতি সহজ হয়েছে। পাকিস্তানের প্রতি যেমন এক ধরনের নানা বৈষম্য বা স্বাধীনতা সংগ্রাম সব মিলিয়ে মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, ভারতের প্রতিও আমাদের দেশের মানুষের অনেকেরই একটা নেতিবাচক ধারণা রয়েছে। তো এই ধারণাটি কেন মনে হয় আপনার কাছে, এই যে যুদ্ধে এত সহযোগিতা, এত কিছু করবার পরেও? এবং এই জায়গায় একটু স্মরণ করা দরকার যে ভারতীয় সেনাবাহিনীর যারা ছিলেন ৭১-এর পরপর, তাদের যে দেশে ফেরত পাঠানো, এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাটি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি বোঝাতে পেরেছি আপনাকে? না, সেটা হলো আপনার বঙ্গবন্ধুকে তো পাকিস্তানে ছিলেন, উনি যে ফেরত গেলেন সেটার জন্য না, উনি তো 10ই জানুয়ারি ফেরত আসলেন বাংলাদেশ, এসে যে ভারতীয় সৈন্যদেরকে ভারতে ফেরত পাঠানো হলো, উইথড্র করতে বললেন উনি ইন্দিরা গান্ধীকে, এই যে ওনার এই ডিসিশনটি, এটিকে কি মনে হয় যে
উনি রিয়েলি একজন ন্যাশনালিস্ট এবং দেশের প্রতি উনি কাউকেই ছাড় দিতে চাননি দেশের জন্য, এইভাবে দেখেন, অনেকে দেখেন বলে আমি জানতে চাইছি যে আপনি কিভাবে চিন্তা করেন? চলেন, আমিও বিশ্বাস করি উনি তখন পর্যন্ত, যখন উনি প্রথম আসেন তখন পর্যন্ত উনিও সেটা বিশ্বাস করতেন। আর আরেকটা জিনিস যে ভারত যতটাই পাকিস্তান আর্মির উপরে জয়লাভ করুক, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে ভারত জয়লাভ করেনি। বাংলাদেশের জনগণের জন্য এটা মুক্তিযুদ্ধ ছিল, এবং মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছে ভারত সবচেয়ে বেশি করেছে, বা বহির্বিশ্বের বাকি অনেকরাই সহযোগিতা করেছে। তাদের জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাতে পারি, কিন্তু তার মানে নয় যে সেই দেশটি স্বাধীনতার নামে আমার দেশে এসে সেইখানে বসে থাকবে। যদি সেটাকেই মেনে নেওয়া হয় তাহলে সেটাও স্বাধীনতা যুদ্ধ ছিল না। সুতরাং শেখ মুজিবের আর অন্য কোনো প্রশ্নই থাকতে পারে না এবং অপশনই থাকতে পারে না যে সে আসার পরে তাদেরকে যেতেই হবে। যদি ওরা না যেত তখন ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করতে হতো। ৭১-এ দেশ স্বাধীন হবার পর থেকে ৭৫-এর ১৫ই আগস্ট এই সময়কালে আপনার সঙ্গে কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা হয়েছে কিনা? না, আমার সাথে ব্যক্তিগতভাবে বা কোনো ক্লোজ দেখা সাক্ষাৎ হয়নি। তবে দুটা ইনসিডেন্ট হতে পারে যখন, না, আমার সাথে কোনো পরিচয় ওনার সাথে কোনো সময় ছিল না। দুটা ঘটনায় ছিলাম। একবার যুগোস্লাভিয়া থেকে স্টেট গেস্ট এসেছিলেন, সেইখানে আমি, না সেটা বোধহয় ছিল একটু পরে, মার্শাল বিয়েদিচ ওর প্রাইম মিনিস্টার যখন ছিল তখন ও এসেছিল, তখন আমি ওনাকে গার্ড অফ অনার দিই। তখন এটা একটা অফিসিয়াল কাউন্টার। আর দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে অফিসিয়ালি, সেটা হলো উনি ঢাকা ক্যান্টনমেন্টে প্রত্যেকটা ইউনিট ভিজিট করতে এসেছেন, এবং সেই সময় উনি আমার 2 ফিল্ড রেজিমেন্টও এসেছিলেন। সেই হিসাবে সেইখান হয়েছে, কিন্তু যখন আসছি তখন কথাবার্তা কিছুই হয়নি। উনি এসে 5 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে আর্মি চিফ শফিউল্লাহ আর ডেপুটি চিফ জিয়াউর রহমান ওদের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলে তারপরে চলে গেছেন অন্য ইউনিটে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে যে ভারত সম্পর্কে মূল্যায়নটা কি স্বাধীনতোত্তর বাংলাদেশে, অনেকের মধ্যে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে, আপনি কি ধরনের ধারণা পোষণ করতেন সে সময়? স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ভারতের সহযোগিতা, তার জন্য আমি ধন্যবাদ জানাই, কিন্তু তার পরবর্তীতে তারা যেসব কাজ করেছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করেছে। সেখানে পাকিস্তান আর্মি রেখে যাওয়া সমস্ত আর্মামেন্টস এবং জিনিসগুলো, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির যে মেশিনারিজ, এগুলো প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে গেছে। এটা নেওয়ার তাদের উচিত হয়নি। আর পরবর্তীতে ওই একই জিনিস আবার বাংলাদেশ সরকারে কিনে আনতে হয়েছে। তাছাড়া আপনি আরো কিছু স্টোরি দেখবেন যে বাংলাদেশের টাকা ভারত প্রিন্ট করে দিয়েছিল, এবং সেই টাকা ডুপ্লিকেট প্রিন্ট ছিল। এবং সেখানে সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করেছে। শিওর, আপনি তখনকার দিনের পত্রিকাগুলো দেখেন, বোম্বের মধ্যে ভারতই কত কোটি কোটি টাকা ধরেছে। তারপরে যেভাবে স্মাগলিং অ্যান্ড বর্ডার খোলা ছিল, সেইভাবে কারেন্সি কিভাবে হতো। সুতরাং অর্থনীতির উপর একটা বিরাট প্রেশার আসছে, যার জন্য তখন সেই কারেন্সিকে আবার বদলানো হয়, অন্য জায়গায় প্রিন্ট করে।
তারপরে আপনার যেভাবে 25 ইয়ার্স ট্রিটি করা হয়েছে, সেইখানে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে কিছু কিছু বৈদেশিক রিলেশন ওইসব ব্যাপারে ওদের সাথে পরামর্শ করে, রেগুলার পরামর্শ করা এবং পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া, সেটা একটা স্বাধীন দেশ হিসাবে সেটা উচিত হয় না। আর তারপরে আসছে আপনার এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশি সরকার যেসব জিনিসপত্র দিয়েছিল, বিশেষ করে ট্রাকস অ্যান্ড বাসেস যেগুলো যানবাহনের জন্য, ওগুলো ভারত একটাও দেয়নি বাংলাদেশকে। তো বিভিন্ন দিক দিয়ে দেখলে আপনার সবসময় দেখা যায় যে ওরা বাংলাদেশ যদি সত্যিকারভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে অর্থনৈতিকভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, সেটা ওরা চায়নি। কেন চায়নি বলে মনে হয়? ভারত এত বড় একটা দেশ, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের তিন দিক থেকেই তারা এমনভাবে আছে যে বাংলাদেশ কোনো কারণে কি তাদের জন্য কখনো থ্রেট ছিল না? বাংলাদেশ কোনো কারণে কোনোদিন থ্রেট ছিল না এবং কোনোদিন থ্রেট হবে না। তারা মনে হয় সেটা না চাওয়ার একটা মাত্রই কারণ হতে পারে যে বাংলাদেশ একটা ছোট দেশ, তার এমন কোনো রিসোর্সেস নাই যে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। সুতরাং একটা গরিব দেশ হিসেবে, একটা ছোট দেশ হিসেবে ভারতের ভিতরে থেকেই, সেটা আপনি টোটাল বেঙ্গল হিসেবে যদি একটা স্টেট দেখেন, তাহলে বাংলাদেশ তো এটা ভারতের ভিতরেই একটা অংশ, এক কোণায়। তো সেখানে থেকে যদি আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অর্থনীতিকে আমরা ঠিক করতে পারি এবং স্বাধীন হিসেবে থাকতে পারি, এবং তাহলে সেটা হয়তো ওরা মনে করে যে এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যেতে পারে, যে তাইলে হয়তো আদার ইন্ডিয়ান স্টেট যেখানে গন্ডগোল চলছে, তাদের সেই ক্যাপাবিলিটি এবং মেন্টাল আরো স্ট্রং হবে যে বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়িয়ে থেকে উন্নতি করতে পারলে আমরাও পারবো, সুতরাং আমরাও স্বাধীন হব। এছাড়া আমি তাদের আর কোনো ভয় দেখছি না। আমাদের মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীন হবার পরে যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তাদেরকে ক্ষমা করে দেয়া, বা যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত, এবং আজকেও বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা হচ্ছে, আপনি কিভাবে দেখেন এই ঘটনাগুলোকে? দেখেন, একটা দেশে এত লোক, কেউ সিদ্ধান্তে ভুল করতে পারে, কেউ ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করতে পারে। এখন তার জন্য এখানে যেটা যুদ্ধ অপরাধী বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এটা হলো রাজনৈতিকভাবে। এখন ব্যক্তিগতভাবে মানুষের জীবনে ভুল ত্রুটি অন্যায় করে থাকে, রাজনৈতিকভাবেও মানুষ ভুল ত্রুটি অন্যায় করে থাকে, এবং সবসময়ই সম্ভব হলে সেটা ক্ষমার চোখে দেওয়াটাই ভালো।